বাংলাদেশে ১০ নম্বর বিপদ সংকেত চলছে। সহজ সরল একজন ছেলে বাংলাদেশের টপ টেরর একজন সন্ত্রাসী মাফিয়া কিভাবে হয়ে উঠল, নাকি সে বাংলাদেশের মাফিয়াদের গডফাদার? কে সহজ সরল আর কে মাফিয়া, বুঝতে তোমার মাথা ঘুরপাক খাবে। এই সিনেমার টুইস্ট, থ্রিল অ্যান্ড মিস্ট্রি এতটাই চমকপ্রদ তুমি অবাক হয়ে যাবে। আর আরফান নিশো আর সিয়ামের কেমিও চরিত্র তো রয়েছেই। আমি কথা দিতে পারি এই দুইজনের চরিত্র দেখে তুমি কোনো অংশেই বলিউডের সিনেমার থেকে আলাদা করতে পারবে না এই সিনেমাকে। তাই তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তাণ্ডব সিনেমা। এই মুহূর্তে সাকিব খানের তাণ্ডব সিনেমা দেখতে চাও না, বাংলাদেশে এরকম একজন ব্যক্তি পাওয়াও মুশকিল। তাণ্ডব সিনেমাটি আসলেই তাণ্ডব শুরু করে দিয়েছে। বাংলাদেশের মেগা স্টার কিং খান সাকিব খানের তাণ্ডব সিনেমা তোমাদের জন্য আজকে উপহার। সিনেমার শুরুতেই তোমাদের বলে রাখি, যেহেতু সিনেমা এখনো হলে চলছে, তোমরা অবশ্যই হলে গিয়ে সিনেমাটি দেখবে। আমার ভয়েসের সাথে সিনেমার দৃশ্য নাও মিলতে পারে, এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তাহলে চলো আর দেরি না করে সিনেমাটি শুরু করা যাক। সিনেমার শুরুতে চ্যানেল বাংলা নামের একটি চ্যানেল দেখানো হয়। সেখানে বলছে একজন যে আজকের আবহাওয়া খুবই সুন্দর, আকাশে কোনো রকম কোনো মেঘই নেই, আর কোনো ঝড় বা বৃষ্টিপাতের আশঙ্কাও নেই। পুরো বাংলাদেশে কোনো বিপদ সংকেতই দেওয়া হয়নি। সংবাদ শেষ হতেই সেখানে দেখানো হয় মন্ত্রী মাহতাব হোসেনকে। তিনি এখানে দেশের সার্বিক বিষয় নিয়ে একটি টক শো করবেন। কিছুক্ষণের মধ্যে সেই টক শো শুরু হয়ে যায়। হোস্ট মন্ত্রী মহোদয়কে বিভিন্ন কোশ্চেন করছিলেন। মন্ত্রী মহোদয় খুব ভালোভাবে সেই উত্তরগুলো দিচ্ছিল। আর অন্যদিকে একটি বাসে কয়েকজন লোককে দেখানো হয়। তারা কোথায় জানি যাচ্ছিল, তাদের পরনে ছিল মানকি মাস্ক। দৃশ্যটা বোঝাই যাচ্ছে তারা কোনো অপরাধ করতে যাচ্ছে, তাই তারা তাদের ফেস ঢেকে রেখেছে। কিছুক্ষণের মধ্যেই এই বাসটি চলে আসে চ্যানেল বাংলার হেড অফিসে, যেখানে মন্ত্রীর টক শো হচ্ছিল। মানকি মাস্ক পরা মানুষগুলো বাস থেকে নেমে আস্তে আস্তে চ্যানেলের ভিতরে ঢুকতে শুরু করে, চ্যানেলে তাণ্ডব চালাতে শুরু করে। মন্ত্রী যখন এটি বাধা দেওয়ার চেষ্টা করে, সেই মাস্ক পরিহিতদের মধ্যে একজন মন্ত্রীকে গুলি করে দেয়। মন্ত্রী সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। সেখানে একজন উড়াধুরা নাচানাচি শুরু করে। তাকে দেখে মনেই হচ্ছিল সে একজন সাইকো। আসলে এখানে কি হচ্ছিল কেউই সহজে বুঝে উঠতে পারছিল না। তাদের সকলের হাতেই ছিল অত্যাধুনিক অস্ত্র। তারা এতগুলো অস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি করতে যাবে। তারা কেন এই চ্যানেলের প্রতিষ্ঠানে এসেছে, আমরা আস্তে আস্তে সবকিছুই জানবো। সেজন্য ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। এখানে যা কিছু হচ্ছিল সবকিছুরই লাইভ টেলিকাস্ট চলছিল, কারণ মন্ত্রীর অনুষ্ঠান তখনও কন্টিনিউ ছিল। তারা এখানে হুট করে ঢোকার পরেও অনুষ্ঠানটি বন্ধ করা হয়নি। দেশের সকলেই সবকিছু দেখছিল। তখনই একজন মাস্ক পরা এই লাইভ টেলিকাস্টের ক্যামেরার সামনে চলে আসে, আর সে তার ফেস রিভিল করে। আমাদের আজকের সিনেমার হিরো কিং খান সাকিব খান। সিনেমাতে তার নাম স্বাধীন। সেখানে সোয়াট টিমও চলে আসে এই চ্যানেলকে উদ্ধার করার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী সহ দেশের সকল নাগরিক এই ঘটনা দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে। চ্যানেলের মালিক ফয়েজ করিমও সেখানে চলে আসে। সোয়াট টিমের সাথে তারা বাহিরে প্ল্যান করছে কিভাবে চ্যানেলের ভিতরে সকলকে বাঁচানো যায়। অবশ্য সোয়াট টিম তাদের সকল প্রস্তুতি নিয়েই রেখেছিল, কিন্তু ভিতরে সিভিলিয়ানরা ছিল এবং মন্ত্রী ছিল দেখে তারা জরুরি অ্যাকশন নিতে পারছিল না। ফয়েজ করিম তখন বলে ওঠে, স্যার, আমাদের একজন সাংবাদিক রয়েছে, আমার মনে হয় তাকে যদি ভিতরে পাঠানো হয় সে চাইলেই নেগোসিয়েশন খুব সহজেই করে নিতে পারবে, কারণ সে নেগোসিয়েশন খুব ভালো করতে পারে, আর সে প্রফেশনাল ভাবে অনেক সৎ একজন। স্বরাষ্ট্রমন্ত্রী ফয়েজ করিমের কথা শুনে তাকে ফোন করতে বলে। ফয়েজ করিম তখন বলে ওঠে, আমি ফোন করলে সে আসবে না, আপনি যদি ফোন করেন সে না করতে পারবে না। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাইরাকে ফোন করা হয়। আমাদের বাংলাদেশের লেডি আইকন জয়া আহসান। সাইরার ফ্ল্যাট দেখানো হয়। সেখানে সে অনেক বড় একটি ফ্ল্যাটে তার মা আর সে একা থাকে। সে যখন চ্যানেলের উদ্দেশ্যে রওনা দিবে, তার মা তাকে আটকায় আর বলে, জানিস না বাইরে কি হচ্ছে, এর ভিতর তোকে কেন বাইরে যেতে হবে? সাইরা তখন বলে যে মা, আমাকে যেতে হবে বলে সে চলে আসে। সে আসার পরে সোয়াট টিমের সাথে দেখা করে। সোয়াট টিম সাইরাকে সবকিছু বুঝিয়ে দেয়, তাকে চ্যানেলের ভিতরে যাওয়ার জন্য অনুরোধ করে এবং তাকে বলা হয় তুমি তাদের সাথে নেগোসিয়েশন করবে। অন্যদিকে স্বাধীন তার গ্যাংয়ের একজনকে বলছে দেশের খবর প্রচার করতে
করতে হবে না, আজকে তুই আবহাওয়াবিদ। সে তখন মাস্ক পরে লাইভে গিয়ে বলতে শুরু করে, দেশের আকাশে কালো মেঘের ছায়া, ঝড় ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই জন্য সকল পুলিশ স্টেশনে 10 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আর নিজের জীবনের যদি মায়া থাকে তাহলে যে যেখানেই আছেন সেই অবস্থাতেই অবস্থান করুন। এসব বলার শেষ হতেই সেখানে সাইরা চলে আসে। সোয়াট টিম সাইরার সাথে একটি হিডেন ক্যামেরা দিয়ে দেয় কলমের মাধ্যমে। স্বাধীন সাইরাকে দেখেই সে ক্যামেরাটি ধরে ফেলে এবং সাথে সাথে ক্যামেরাটি নিয়ে নেয়। সাইরা বারবার স্বাধীনকে বলছিল, এই সাধারণ মানুষদের কি দোষ, আপনি এদেরকে কেন বন্দি করেছেন, এদেরকে ছেড়ে দিন। এখানে অনেক বাচ্চা বৃদ্ধ আছে, আর মন্ত্রীর অবস্থাও খারাপ, তার চিকিৎসা না করালে সে তো মারা যাবে, আপনি এদেরকে কাইন্ডলি যেতে দিন। স্বাধীন কিছুতেই সাইরার কথা শুনছিল না, রাগান্বিত হয়ে সাইরার উপরও আক্রমণ করে। আর এই মুহূর্তেই বাহির থেকে সোয়াট টিমের নাইম, মানে সোয়াট টিমের লিডার, সে মাইকে অ্যানাউন্সমেন্ট করে যে 5 মিনিটের মধ্যে মন্ত্রীকে ছেড়ে না দিলে তারা অ্যাকশন নিতে বাধ্য হবে। এটা শুনেই স্বাধীন লাইভে চলে আসে আর বলে, আমি মন্ত্রীকেও ছেড়ে দিব, সাধারণ মানুষদেরকেও ছেড়ে দিব, কিন্তু আমার একটি শর্ত আছে। এই সবার জীবনের বিনিময়ে 3 জনকে ভিতরে আসতে হবে। 1 ধর্মমন্ত্রী মোলায়েম চৌধুরী, 2 এই চ্যানেলের মালিক ফয়েজ করিম, আর আইনজীবী জমশেদ, আর সাইরা তো আছেই। আমি কথা দিচ্ছি আমি সকলকেই ছেড়ে দিব এই 3 জন যদি ভিতরে আসে। কিন্তু প্রথমে ফয়েজ করিম সহ এরা রাজি হয় না, তবে তারপরে চাপের মুখে পরিবেশ বুঝে যেতে বাধ্য হয় এরা 3 জন। এই 3 জন ভিতরে যাওয়ার সাথে সাথেই এখানকার সিভিলিয়ান ব্যক্তিদেরকে ছেড়ে দেওয়া হয়। এরা 3 জন স্বাধীনের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করে। তখন স্বাধীন বলে, এইভাবে কেন, আমরা যা করব একদম লাইভ অনুষ্ঠানে, আর হোস্ট করবে আমাদের সাইরা। এই 3 জন স্বাধীনের কথা শুনে অবাক হয়ে যায়, তারা উপায় না পেয়ে রাজি হয়। লাইভে স্বাধীনকে দেখার পরে একটা লোককে দেখানো হয়, সে বারবার কাউকে ফোন করার চেষ্টা করছে, আর অন্য আরেকটি লোককেও দেখানো হয়, সে অনেক চিন্তিত দেখা যাচ্ছে, সে অনেক কাগজপত্র ডকুমেন্টস ঘাটাঘাটি করছে। সাইরা তখন স্বাধীনকে জিজ্ঞেস করে, আসলে আপনি কে, আপনি কি চান বলেন তো। স্বাধীন তখন তাদেরকে বলে ওঠে, আমার সম্পর্কে জানতে হলে 8 বছর পিছনে যেতে হবে। সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। এখানে নিশাদকে দেখানো হয়, মানে আজকের সিনেমার নায়িকা। নিশাদ আর স্বাধীন দুইজনকে খুব ভালোবাসতো, তারা একে অপরের সাথে দেখা করে। নিশাদ স্বাধীনকে বলে যে আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখছে, তুমি তাড়াতাড়ি একটি চাকরির ব্যবস্থা করে আমার বাবার কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসো। স্বাধীন নিশাদকে বলে যে তুমি তো জানোই আমি তো চেষ্টা করছি, চাকরির বাজারের যে অবস্থা, মামা খালু আর টাকা ছাড়া চাকরি পাওয়া দুষ্কর, আমি খুব দ্রুত একটি চাকরির ব্যবস্থা করে নিব। নিশাদ তখন স্বাধীনকে বলে, তাহলে চলো তুমি আমার বাবার সাথে দেখা করো, আমাদের বিয়ে বিষয়ে কথা বলো, তার কাছ থেকে সময় চেয়ে নাও চাকরির জন্য। যে কথা সে কাজ। স্বাধীন যায় নিশাদের বাবার সাথে দেখা করতে এবং তার বাবার কাছ থেকে 2 মাসের টাইম চেয়ে নেয়। নিশাদের বাবা 2 মাসের টাইম দিতে রাজি হয়ে যায়। স্বাধীন এরপর বাড়িতে চলে আসে। সে অনেক চেষ্টা করে একটি চাকরি ম্যানেজ করার, কিন্তু কোনোভাবেই তার চাকরি হচ্ছিল না। এভাবেই তার 1 মাস পার হয়ে যায়। সে অনেক হতাশ হয়ে তার বাবার কাছে এসব শেয়ার করে। তার বাবাকে এক পর্যায়ে সে বলে যে বাবা তুমি একটু রিকমেন্ড করো না, বা কিছু টাকা পয়সা দাও, আমি একটি চাকরির ব্যবস্থা করি। কিন্তু স্বাধীনের বাবা অনেক সৎ একজন শিক্ষক, সে তার পেশা জীবনে কখনোই অসৎ কোনো কাজ করেনি, তাই সে তার ছেলেকেও অসৎ কোনো কাজ করতে দিতে চায় না। সে তার ছেলেকে বলে তুমি তোমার যোগ্যতা দিয়ে চাকরি অর্জন করো, আমি কোথাও তোমার জন্য সুপারিশ বা টাকা দিতে পারবো না। এই বিষয় নিয়ে তার বাবার সাথে রাগারাগি হয়। পরে আবার বিষয়টি ঠিকও হয়ে যায়, কিন্তু স্বাধীন ডিসাইড করে সে আর বাড়িতে থাকবে না। এইভাবে সে ঢাকা যাবে, ঢাকা গিয়ে কোনো একটি চাকরির ব্যবস্থা করবে। সে পরের দিন সকালবেলায় ঢাকার উদ্দেশ্যে রওনা করে। সে তার পরিচিত এক বড় ভাইয়ের বাসায় ওঠে। সেখানে থেকে সে ঢাকাতে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ বা চাকরি খোঁজার চেষ্টা করে। স্বাধীন একদিন পড়ার টেবিলে ছিল, নেক্সট চাকরির প্রিপারেশন নিচ্ছিল ইন্টারভিউ এর। তখনই একটি মেইল আসে যে তার চাকরি হয়েছে। সে তো মহা খুশি হয়ে যায়। সে নিশাদ এবং বাবাকে ফোন করে বলে যে বাবা আমার চাকরি হয়েছে। নিশাদ আর স্বাধীন চিন্তা করে তাদের বিয়ের আর কোনো বাধাই থাকলো না। পরের দিন স্বাধীন সাজগোজ করে অফিসের ড্রেস আপে সে অফিসে যায়, কিন্তু গিয়ে তার তো আকাশ ভেঙে পড়ে, কারণ সে জানতে পারে তাকে ভুল করে ফোন করা হয়েছিল। চাকরিটা আসলে অন্যজন পেয়েছে। স্বাধীন অনেক রিকোয়েস্ট করে অফিসের বসকে তাকে যেন চাকরিতে রাখা হয়, কিন্তু বস কোনোভাবেই তাকে চাকরি দিতে রাজি হয় না। স্বাধীন মন খারাপ করে চলেই যাচ্ছিল। অফিসের নিচের দারোয়ান তাকে বলে চাকরিটা আপনারই হয়েছিল,
কিন্তু বস টাকা নিয়ে অন্যজনকে চাকরি দিয়ে দিয়েছে। দারোয়ান স্বাধীনকে আরো বলে, এখন টাকা ছাড়া চাকরি হয় না, আপনি হয় টাকা জোগাড় করুন, না হলে চাকরি ভুলে যান। স্বাধীন এখন টেনশনে পড়ে যায়। সে তো বাড়িতে বলে দিয়েছে সে চাকরি পেয়েছে, সে কিভাবে এখন বাড়িতে বলবে যে না আসলে তার চাকরি হয়নি, সে একটা ভুল নিউজ পেয়েছিল। তারপরও স্বাধীন সৎ সাহস তৈরি করে নিশাদকে ফোন দেয়, সে সবকিছু বলবেই। তখনই নিশাদের বাবা ফোনটি নেয়। স্বাধীন এপাশ থেকে সব সত্য কথা বলে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে নিশাদের বাবা সবকিছু শুনতে পায় না। স্বাধীন কথা বলতে বলতেই ডিসাইড করে নেয় ঠিক আছে সে আর সত্যটা বলবে না, যেভাবে চলছে এভাবেই চলুক। আমি তো এদিকে চাকরির জন্য চেষ্টাই করছি আর ওইদিকে বিয়ের প্রস্তুতি চলতে থাকুক। এভাবেই স্বাধীনের মিথ্যা বলা শুরু হয়। সে প্রতিনিয়ত নিশাদকে মিথ্যা কথা বলতে থাকে। এলাকা এবং পরিবারের সকলেই জানতো স্বাধীনের চাকরি হয়েছে, কিন্তু সে এখনো বেকার। প্রতিদিন সে ইন্টারভিউ দিয়েই যাচ্ছে। একদিন একটি ইন্টারভিউ যায় স্বাধীন, সেখানেই তার চাকরি হয়ে যায়। আর তারা তাকে বলে তুমি কবে জয়েন করবে? স্বাধীন বলে স্যার 2 দিন পরে আমার বিয়ে, আমি বিয়েটা সেরে এসেই জয়েন করব। তারাও রাজি হয়। স্বাধীনকে কংগ্রাচুলেশন জানিয়ে বিয়ের পরে জয়েন করতে বলে। স্বাধীন তো এই চাকরি পেয়ে মহা খুশি, তার আর মিথ্যা কথা বলতে হবে না নিশাদকে এবং পরিবারকে। সে বিয়ের প্রিপারেশন নিয়ে পরের দিন সকালবেলা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি কিছু দূর যেতেই গাড়িকে পুলিশ থামায় এবং পুলিশ স্বাধীনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তাকে খুনের মামলায় অ্যারেস্ট করে। তাকে বলা হয় সে নাকি হ্যারিস নামের এক ফরেনারকে খুন করেছে। তবে স্বাধীন তাদেরকে বলে হ্যারিস নামের এই ব্যক্তিকে সে কখনো দেখেইনি বা চিনেও না, তাহলে সে কিভাবে তাকে খুন করতে পারে। সে সবাইকে বারবার এই কথাটি বলতে থাকে এবং সে এটিও বলে যে 2 দিন পরে তার বিয়ে, তাকে এইভাবে বিনা দোষে অ্যারেস্ট না করা হয় যেন। কিন্তু কেউই স্বাধীনের কথা বিশ্বাস করে না। স্বাধীনকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়। অন্ধকারের মধ্যে একটি ভয়েস শোনা যায়, কিন্তু তার ফেস দেখানো হয় না। সে স্বাধীনকে জিজ্ঞেস করে কেন তোমাকে অ্যারেস্ট করা হয়েছে? স্বাধীন তখন বলে সে কিছুই জানে না, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এখানকার এই ভয়েসটি মনে রাখবে, শেষ পর্যন্ত সিনেমাটি বুঝতে এটির দরকার আছে। স্বাধীনকে অনেক কষ্ট দেওয়া হয়, অন্ধকারে বন্দি করে রাখা হয় এবং অনেক টর্চার করা হয়। 24 ঘন্টায় তাকে মারধর করা হচ্ছিল আর তাকে বলা হচ্ছিল তুই স্বীকার কর তুই একে খুন করেছিস। কিন্তু স্বাধীন কোনোভাবেই রাজি হয় না এই প্রস্তাবে। সে বলে সে নির্দোষ, সে কাউকে খুন করেনি। আর অন্যদিকে দেখানো হয় নিশাদ বউ সেজে বসে আছে। সে স্বাধীনের জন্য অপেক্ষা করছিল। আস্তে আস্তে সময় গড়িয়ে যায়, বাড়ি থেকে সব মেহমানরা চলে যায়। তখনই সকলে জানতে পারে যে স্বাধীনকে পুলিশ অ্যারেস্ট করেছে খুনের দায়ে। যেহেতু স্বাধীনকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু ফাইল করা হয়নি, তাই অবৈধভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছিল তার স্বীকারোক্তি জবানবন্দি নেওয়ার জন্য। শফিউদ্দিন নামের এক পুলিশ কর্মকর্তা তাকে একটি ভিডিও দেখায়। সেখানে দেখায় স্বাধীনের বাবা মারা গিয়েছে। পুলিশ কর্মকর্তারা বলে যে তোর বাপকে আমরাই মেরেছি, আর এসব জেনে তোর প্রেমিকা মারা গিয়েছে, সে আত্মহত্যা করেছে, সে অন্য কারো কাছে যাবে না বলে। তুই এই খুনটা স্বীকার করে নে, আমরা তোকে অন্তত এই লাশগুলো দেখতে দিব, না হলে তোকে এই লাশগুলো দেখতে দিব না। এটি শোনার পরে স্বাধীনের মাথার তার ছিঁড়ে যায়। সে পাগলের মতন হয়ে যায় আর তার তাণ্ডব লীলা শুরু করে দেয়। সেখানে থাকা সব পুলিশ কর্মকর্তাদের সে একাই মেরে সপাট করে দেয়। এই ফাইটের মধ্যেই এক পুলিশ কর্মকর্তা স্বাধীনের দিকে বন্দুক তাক করে গুলি করে দেয়। তখনই একজন কয়েদি সামনে এসে স্বাধীনকে তার জীবন দিয়ে বাঁচায় আর সাইফুদ্দিনের মাথা কেটে নিজের হাতে নিয়ে নেয়। সেখানে আটকে রাখা সব কয়েদিদের সে ছেড়ে দেয়। সিন বর্তমানে চলে আসে। সে সায়রাকে বলে এই 3 জনই আমার এই জীবন ধ্বংসের জন্য দায়ী, কিন্তু স্বাধীনকে ধরতে নেওয়ার এদের কি স্বার্থ থাকতে পারে? এটি স্বাধীনের কাছে জানতে চায় সায়রা। স্বাধীন ব্যাপারটা সায়রাকে বলতেই যাবে, তখনই দেখা যায় সোয়াট টিমের লোকজনেরা ভিতরে ঢুকে পড়েছে। সোয়াট টিমের লোকজনেরা স্বাধীনের লোকজনকে মারা শুরু করে। স্বাধীন তো অনেক ক্ষিপ্ত হয়ে যায়। সে ওই সোয়াট টিমের লোকজনকে একে একে মারা শুরু করে। সে সকলকেই মোটামুটি পাখির মতন তুচ্ছ তাচ্ছিল্য করে মেরে ফেলে। এখন শুধু বাকি ছিল কমান্ডার। কমান্ডারের সাথে স্বাধীনের ফাইট হয়, কিন্তু স্বাধীন এক পর্যায়ে কমান্ডারকেও ধরাশায়ী করে ফেলে। তাকে টেনে হিঁচড়ে নিয়েই যাচ্ছিল। তখনই সায়রা বন্দুক হাতে স্বাধীনকে বলে যে তুমি ওই কমান্ডারকে ছেড়ে দাও, নাহলে আমি তোমাকে গুলি করে মেরে ফেলবো। তখনই স্বাধীনের লোকজন ওই 3 জন ব্যক্তিদের মাথায় বন্দুক ধরে। অবশেষে সায়রা স্যালেন্ডার করে দেয়, বন্দুক দিয়ে দেয় স্বাধীনকে। তারা আবার সেই লাইভ অনুষ্ঠানে চলে যায় আর এখানেই রিভিল করে স্বাধীনকে কেন অ্যারেস্ট করা হয়েছিল, কার নির্দেশে, কিভাবে। স্বাধীন ধর্ম
ধর্মমন্ত্রীকে বলতে বলে, কিন্তু ধর্মমন্ত্রী বলে যে আমি এসবের কিছুই জানি না। তখন স্বাধীন একটি ভিডিও দেখায়, ধর্মমন্ত্রীর বাবার মুখ থেকে মাস্ক সরিয়ে রেখেছে, তার বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি, অক্সিজেন মাস্ক সরানোর কারণে তার বাবা মারা যাবে। তখনই ধর্মমন্ত্রী বলতে শুরু করে, অনেক বড় বিজনেস ম্যাগনেট আমজাদ মনসুরের ছেলে, মানে বিগড়ে যাওয়া ছেলে সিয়াম, সে এমন কোনো খারাপ কাজ নেই যে সে করে না, ড্রাগস, মেয়েবাজি, যাবতীয় সবকিছু। একদিন একটি বিজনেস ডিল করার জন্য তারা একটি হোটেলে আসে বাপ ছেলে, সেখানেই মূলত হ্যারিসের সাথেই তারা দেখা করতে এসেছিল। অনেকক্ষণ ধরে আমজাদ বসেছিল, কিন্তু হ্যারিসের কোনো পাত্তা নেই। আমজাদ মনসুর অনেক বিরক্ত হয়ে যায়। আর অন্যদিকে দেখানো হয় সিয়াম বাথরুমে গিয়েছে, গিয়ে নেশা করছে। সে সময়ে হ্যারিসও ওই বাথরুমে এসেছে, কিন্তু সিয়াম জানতোই না যে হ্যারিসই সেই লোক যার সাথে সে দেখা করতে এসেছে। হ্যারিস সিয়ামকে বলে এখানে নেশা করা যাবে না, এটা নেশা করার জায়গা না। তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেখান থেকে হ্যারিস আর সিয়ামের মধ্যে হাতাপাই শুরু হয়ে যায়। সিয়াম এক পর্যায়ে হ্যারিসকে মেরে ফেলে। হ্যারিস অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি ছিল। আমজাদ মনসুর যখন জানতে পারে যে সিয়াম হ্যারিসকে মেরে ফেলেছে, সে তো ভয়ে হতভম্ব হয়ে যায়। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। বাইরে যদি জানতে পারে আমজাদের ছেলে সিয়াম হ্যারিসকে মেরে ফেলেছে, তাহলে তার অনেক বড় একটি ক্ষতি হয়ে যাবে। কারণ হ্যারিসের সাম্রাজ্য এতটাই বড় ছিল যে আমজাদ মনসুর সেটি ঠেকাতে পারত না। তাই সে নিজে একটি প্ল্যান তৈরি করে। আমজাদ এখান থেকে বের হয়ে এই ধর্মমন্ত্রী, আইনজীবী ও চ্যানেল বাংলার মালিকের সাথে দেখা করতে আসে। সব ঘটনা খুলে বলে এবং তাকে হেল্প করতে বলে। মন্ত্রী আর এই দুইজন মিলে তারা 500 কোটি টাকা করে চায় এক একজন। আমজাদ প্রথমে দিতে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। মন্ত্রীর নির্দেশ, আইনজীবীর প্ল্যান আর চ্যানেল বাংলার মিডিয়াবাজিতেই স্বাধীনকে ফাঁসানো হয়েছিল। আর এসব ফেক নিউজ যখন প্রচার করা হচ্ছিল, সাইরা তখন এই বাংলা চ্যানেলেই জব করত। তখন সাইরা এতে বাধা দেয়। সাইরা অনেক অনেস্ট ছিল, তাই সে বারবার বাধা দেওয়ার চেষ্টা করে যে এই অসত্য নিউজগুলো না চালানোর জন্য। সাইরা সবসময় অপরাধের বিরুদ্ধেই দাঁড়াতো। এসব নিয়ে মালিকের সাথে কথা কাটাকাটি হয়ে সে চাকরি ছেড়ে দেয়। এই তিনজন সাইরাকেও হুমকি মনে করা শুরু করে। তখন সাইরার ছোট ভাইকেও অপহরণ করে নেয়। যদিও সাইরা হ্যারিসের মারা যাওয়ার আসল সত্যটা জানত না। মন্ত্রী জনসম্মুখে লাইভে এসব সবকিছুই স্বীকার করে নেয়। দেশের মানুষ তো স্বাধীনের পক্ষেই হয়ে যায়। এরপর এই তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই তিনজনকে যখন হস্তান্তর করা হয়, এর সাথে কিছু সিভিলিয়ানরাও ছিল। স্বাধীন কৌশলে ওই সিভিলিয়ানদের মাঝে তাদের নিজের গ্যাংয়ের সদস্যদেরও মিশিয়ে দেয় এবং গ্রুপের সদস্যদেরকে এইভাবেই পুলিশের কাছ থেকে সেভ করে। স্বাধীন নিজে পুলিশের কাছে স্যালেন্ডার করে দেয়। আর এদিকে দেখানো হয় সাইরা স্বাধীনের সাথে অনেক আগেই হাত মিলিয়ে নিয়েছিল। কারণ সাইরা যে সত্যবাদিতা দেখিয়েছিল, সেজন্যই তো তার ছোট ভাইকে হ্যারাসমেন্ট করা হয়েছিল। সে এই প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনের সাথে হাত মিলায়। স্বাধীন যখন পুলিশদের মেরে সেখান থেকে সব কয়েদিদের মুক্ত করে দিয়েছিল, ঠিক তখনই যে একজন জীবন দিয়ে স্বাধীনের জীবন বাঁচিয়েছিল, সেটি হলো সাইরার ছোট ভাই। এই ঘটনাগুলো সাইরাকে স্বাধীন বলার পরে স্বাধীন আর সাইরা মিলে এই সকল প্ল্যানগুলি করে। সাইরা তার ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে নিজেকে আর ঠিক রাখতে পারছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় এদের কাছ থেকে বদলা নিবে। আর অন দা টাইম স্বাধীন এই প্ল্যানগুলো সাইরাকে বলেছিল। দুইজনে মিলে এগুলো এক্সিকিউট করে। আর এজন্যই স্বাধীন এই বিল্ডিং এর সকল সিকিউরিটি সিস্টেম এবং বিল্ডিং এর কোথায় কি আছে সবই জানতো। সাইরা এই বিল্ডিং এর একটি ব্লুপ্রিন্টও স্বাধীনকে দিয়েছিল। স্বাধীনকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল, তখন বিল্ডিং এর বাহিরে অনেক লোকজন জমা হয়ে যায়। স্বাধীনকে যেন ছেড়ে দেওয়া হয়, ওকে যেন অ্যারেস্ট না করা হয়, সাজা না দেওয়া হয়, সেজন্য আন্দোলন করছিল। কিন্তু স্বাধীন সকলের উদ্দেশ্যে বলে আমি অপরাধ করেছি, আমার শাস্তি হতেই হবে বলে সে পুলিশের সাথে চলে যায়। কিন্তু পুলিশের গাড়ি কিছু দূর যেতেই তারা একটি বাস দেখতে পায়। বাসের ভিতর মানকি মাস্ক পরা কিছু লোকজনকে দেখতে পায়। গাড়ি থেকে কয়েকজন পুলিশ প্রথমে নামে পরিস্থিতি বোঝার জন্য। তখনই স্নাইপার দিয়ে শুট করে তাদেরকে মেরে ফেলা হয়। আস্তে ধীরে সকল পুলিশকেই মেরে ফেলা হয়। আর এখান থেকে স্বাধীনকে মুক্ত করে নিয়ে যাওয়া হয়। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত যেতে বেশি সময় লাগে না। সবাই একত্রিত হয়ে চিন্তা করতে থাকে, স্বাধীন তো নিজেই স্যালেন্ডার করেছিল, তাহলে এখন কেন সে পালালো? স্বাধীনের মোটিভ কেউই আসলে বুঝে উঠতে পারছিল না। তখনই একজন পুলিশ অফিসার সেখানে চলে আসে। এসে সে বলতে থাকে, আমি যে স্বাধীনকে ধরেছিলাম সে তো আসলে এই স্বাধীনই না। আমি যখন প্রথম টিভির লাইভে এটি দেখেছিলাম, আমি ফোন করে জানানোর
চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কাউকেই ফোনে পাচ্ছিলাম না। তোমাদের মনে আছে হয়তো, লাইভ অনুষ্ঠান শুরু হওয়ার পরে একজন ব্যক্তি কাউকে যেন ফোন করছিল। তখনই প্রশ্ন আসে, তাহলে সে কে, তার পরিচয় কি? অনেক খোঁজাখুঁজির পরে তারা যখন জানতে পারলো সে কে, তারা তো হতভম্ব হয়ে যায়। তারা কোনোভাবেই প্রস্তুত ছিল না এটির জন্য। এতদূর পর্যন্ত তোমরা যেহেতু চলেই এসেছো, তাহলে ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, আমার কষ্ট সার্থক। চাইলে তোমরা একটি লাইক দিতেই পারো। তারা জানতে পারে এতক্ষণ যারা স্বাধীন হিসেবে তাকে ভেবেছিল তার আসল নাম হলো মিখাইল। সে একসময়ে দেশের টপ ওয়ান্টেড লিস্টেড ক্রিমিনাল ছিল। 15টি বছর ধরে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। আইন সংস্থার লোকজনেরা তাকে খোঁজার চেষ্টা করছিল, তবে সেও ছিল ওই বন্দীদের মধ্যে একজন, কিন্তু তাকে কেউ চিনতেই পারেনি। স্বাধীন যেখানে বন্দী অবস্থায় ছিল, তখন মিখাইলকে তার জীবনের সব গল্প খুলে বলে স্বাধীন। শুরুর দিকে মনে আছে, একটি অন্ধকার রুমে একটি ভয়েস শোনা গিয়েছিল, সেটি মিখাইলের ভয়েস। পুলিশ মূলত যখন স্বাধীনকে মেরে ফেলে তখনই সে স্বাধীন সেজে সেখান থেকে পালিয়ে আসে আর সেখানকার সকল কয়েদিদের মুক্ত করে দেয়। এই ব্যাপারগুলো যখন সায়রার কাছে পরিষ্কার হয় তখন সে অনেক রাগান্বিত হয়ে যায়। মিখাইল তাকে ধোঁকা দিয়ে ওকে দিয়ে কাজ করিয়ে নিল, আর সেও বোকার মতো মিখাইলকে সাহায্য করলো। এটার বদলা সে নিবেই। অন্যদিকে দেখা যায় মিখাইল যখন স্বাধীন সেজে চ্যানেল বাংলাতে ওসব করছিল তখন তার আরেকটি টিম গিয়েছিল বাংলাদেশ ব্যাংকে। সেখানে থাকা সকল সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে চলে আসে টাকার ভল্টে। সেখানে থাকা কয়েক হাজার কোটি টাকা এবং সাথে যা স্বর্ণ ছিল সবকিছু হাতিয়ে নেয়। আর এই সব ব্যাপার যখন সরকারের সামনে চলে আসে তখন তারা উঠে পড়ে লাগে মিখাইলকে ধরার জন্য। এদিকে দেখা যায় সিএমকে তার বাবা একটি বাড়িতে আটকে রেখেছে। সিএম এর বাবাকে মেরে ফেলেছে মিখাইল এবং তাদের সকল সম্পত্তিও নিয়ে নিয়েছে। সিএমদের হয়ে কাজ করে এরকম একটি লোক সিএমকে এসে এই ঘটনাগুলো বলে। সিএম তখন নেশার ঘরে সেই লোকটিকেই মেরে ফেলে। সিএম এর লুকে এতটাই হিংস্রতা, তুমি দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। সে মিখাইল সম্পর্কে এসব জানার পরে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে আর তার সম্পত্তি ফেরত পেতে মুখিয়ে ওঠে। সে নিজের কাছেই ওয়াদাবদ্ধ হয়, যে করেই হোক সে মিখাইলকে মেরে ফেলবে, তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। সিন চলে আসে আর একটি গ্যাংয়ের কাছে। সেখানে গ্যাংয়ের সদস্যরা নিচে দাঁড়িয়ে আছে আর উপরে একজনকে দেখানো হয়। সে আর কেউ নয়, সুরঙ্গ মাসুদ, আমাদের লিজেন্ড আরফান নিঃস্ব। আসলে মাসুদও বাংলাদেশ ব্যাংক ডাকাতি করার প্ল্যান করে রেখেছিল অনেকদিন আগেই, কিন্তু তার প্ল্যান ভেস্তে দেয় মিখাইল। সেখানে মাসুদ ডায়লগ দেয়, মিখাইল ওইটা আমার টাকা, আমার টাকা কেউ নিতে পারে না, জায়গায় জায়গায় সাদা করে দিমো, ঘুমাইতে পারবি না, আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ। সিন চলে আসে সমুদ্রের একটি ইয়ডে। মিখাইল শ্যাম্পিন হাতে ক্যামেরার ফোকাসে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেয় সুরঙ্গ মাসুদকে। সিনেমাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টে তাণ্ডব লিখো, তাণ্ডব করে দাও। তাণ্ডবের যে সেকেন্ড পার্ট আসছে তাও ক্লিয়ার করা হয়। সামনে মিখাইলের অপোজিটে সিয়ামকে দেখানো হবে না সুরঙ্গ মাসুদকে, না দুইজনকেই। সেজন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা চাইলে এই সিনেমাটিও দেখতে পারো। এটিও ওয়ান অফ দ্য বেস্ট মুভি অফ সাকিব খান। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।